Hello my dear students, welcome to online class and I'm Azhar with you. সবাইকে শুভেচ্ছা আবারো তথ্য প্রযুক্তি বিষয়ে আরো একটি ক্লাসের জন্য। আমাদের অনলাইন ক্লাসে তথ্য প্রযুক্তি বিষয়ে আমরা পঞ্চম অধ্যায়ে রয়েছি, যে পঞ্চম অধ্যায়ে আমাদের বিষয় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা শর্তমূলক কাঠামো বা কন্ডিশনাল স্টেটমেন্টে একটি অনুশীলন নিয়ে আমরা এর আগে ক্লাসটি সমাপ্ত করেছিলাম। আমরা বলেছিলাম যে এই ক্লাসটি নিয়ে আমরা আরো এক্সটেন্ডেড কিছু প্রিপারেশন নিব। সুতরাং আজকে তোমাদের ক্লাস হচ্ছে আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, ক্লাস নম্বর 2। সবার মতো তোমাদের সামনে এই ক্লাসটি উপস্থাপন করছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, তোমাদের পরিচিত স্যার। অনুশীলন করব সেটি হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় সেটি সি ভাষার মাধ্যমে নির্ণয়। গত ক্লাসে আমরা যেটি করেছিলাম যে দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় সেটি আমরা সি ভাষার মাধ্যমে নির্ণয় করেছিলাম। আজকে একটু জটিল, গত দিনের থেকে একটু জটিল একটি কাজ করব, সেটি হচ্ছে দুটির জায়গায় তিনটি সংখ্যা নিব এবং তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় সেটি আমরা নির্ণয় করব। তোমাদের আজকের আইসিটি ক্লাস অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা। মতো যে কোনো প্রোগ্রামিং করার আগে আমরা জানি আমরা 4টি ধাপ আমাদের পাড়ি দিতে হয়। প্রথমে আমরা সুডোকোড দিয়ে প্রোগ্রামটির একটি খসড়া তৈরি করব, পরে অ্যালগরিদম করব, যে অ্যালগরিদমে সুডোকোডের ধারাগুলো অনুসরণ করে আমরা আমাদের সমস্যাটিকে বিভিন্ন ধাপে ভাগ করি। বিভিন্ন ধাপে ভাগ করে ছোট ছোট অংশগুলোতে কি কি কাজ করব সেটি আমরা পরিষ্কার করে লিখি, এবং তৃতীয় ধাপে আমরা অ্যালগরিদম অনুযায়ী একটি ফ্লো চার্ট তৈরি করি। ফ্লো চার্টে অ্যালগরিদমের ধারাগুলোকে আমরা সংক্ষেপে বিভিন্ন জ্যামিতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, এবং পরিশেষে ফ্লো চার্ট থেকে আমরা সি কোডিং নিয়ে আসি, এবং সি কোডিংয়ে আমরা প্রয়োজনীয় কিওয়ার্ড, হেডার ফাংশন, লাইব্রেরি ফাংশন এগুলো ব্যবহার করে আমরা আমাদের সেই সমস্যাটি সমাধান করি। প্রথমেই চলে যাচ্ছি সুডোকোডে। প্রথমে সুডোকোডে আসি। আমরা জানি যে সুডোকোড হচ্ছে প্রোগ্রামিং এর এমন একটি ধাপ যেটি একদম প্রাথমিকভাবে একটি প্রোগ্রামিং এর বিভিন্ন কাজকে খসড়ার মাধ্যমে সাজানো হয়। আসলে সুডোকোডের কোনো নির্দিষ্ট গ্রামার বা নির্দিষ্ট কোনো স্ট্রাকচার নেই। যেটি আমরা করি যে সুডোকোডকে আমরা আমাদের মতো এটি সুডোকোডের মাধ্যমে আমাদের মতো সমস্যাটিকে বিশ্লেষণ করি, এবং সুডোকোড গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা যদি সুডোকোডের মাধ্যমে সঠিকভাবে আমাদের সমস্যাটি নির্ণয় করতে পারি এবং সমস্যাটির গভীরে প্রবেশ করতে পারি, তাহলে কিন্তু এটি সমাধান আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে যে তিনটি চলকের মধ্যে, তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় সেটি নির্ণয় করা। এখন তিনটি সংখ্যা খুব ন্যাচারালি আমরা তিনটি চলক নিয়ে কাজ করব বলে ধরে নিচ্ছি, এবং তিনটি চলকের মধ্যে আমরা গতদিন যেটি দেখেছি যে আমাদের যে কন্ডিশনাল স্টেটমেন্টে যে ইফ, এলস ইফ এবং এলস এই স্ট্রাকচারটি ব্যবহার করব। আমরা জানি যে এই স্ট্রাকচারটি ব্যবহার করে, অর্থাৎ ইফ স্ট্রাকচারটি ব্যবহার করে কিন্তু আমরা দুটি চলকের মধ্যে তুলনা করতে পারি। আমাদের যেহেতু তিনটি চলক আছে, আমাদের এমনভাবে কাজ করতে হবে যে আমরা প্রতিবার দুটি চলকের মধ্যে তুলনা করব, এবং দুটি চলকের মধ্যে তুলনা করে সেটির ফলাফল নিয়ে আমরা তৃতীয় চলকে যাব এবং তৃতীয় চলকের সাথে সেটি তুলনা করব। আমি প্রথমটি একেবারেই বিস্তারিত তোমাদের সামনে উপস্থাপন করব, আশা করি বাকিগুলো তোমরা একটির মাধ্যমে বুঝে যাবে। আর আমি অনুরোধ করব যারা এই ক্লাসটি গ্রহণ করছো, তোমাদের সামনে যদি একটি খাতা, একটি পেন্সিল বা কলম থাকে, তাহলে তোমরা যদি ক্লাসটি গ্রহণ করো তোমাদের জন্য কাজটি অত্যন্ত সহজ মনে হবে। আমরা চলে যাচ্ছি, আমরা তিনটি চলকের তিনটি মান নিব এ বি সি, এবং আমরা যে কোনো দুটি চলকে আগে তুলনা করব। ধরে নেই আমরা প্রথমে পরীক্ষা করব এ ইজ গ্রেটার দেন বি কিনা, অর্থাৎ এ আর বি এর সাথে তুলনা করব। যদি এ আর বি এর সাথে যদি তুলনা করি এবং এই তুলনাটি যদি সত্যি হয়, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো এ অবশ্যই বি এর থেকে বড়। তাহলে এই তুলনা থেকে যদি এ অবশ্যই বি এর থেকে বড় হয়, তাহলে আমরা এই এ মানটিকে সি এর সাথে তুলনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে একই সাথে দেন টেস্ট এ ইজ গ্রেটার দেন সি। এখন এ তো আমরা পেয়েই গেছি আগে বি এর থেকে বড়, আমরা নিশ্চিত যে এ আর বি এর মধ্যে এ বড়। এবার এ কে আমরা তুলনা করব সি এর সাথে। যদি এটিও সত্যি হয় তাহলে কি প্রমাণ হয়? তাহলে প্রমাণ হয় এ সি এর থেকেও বড়।
মনে রাখো কিছুক্ষণ আগে কিন্তু আমি তুলনা করে এসেছিলাম এ বি এর থেকে বড় কিনা। তাহলে যদি এ বি এর থেকেও বড় হয় এবং একই সাথে এ সি এর থেকেও বড় হয়, তাহলে কি হচ্ছে এ বি এবং সি দুটি থেকেই বড়, এটি প্রমাণিত হয়ে যায়। আমরা চলে যাই এর পরেরটায়। আমরা এ থেকে বি যখন টেস্ট করলাম এ বি এর থেকে বড় কিনা, যদি আমাদের উত্তর অন্যটি আসতো, অর্থাৎ যদি মিথ্যা হতো সেই টেস্টটি, তার মানে কি হচ্ছে বি অবশ্যই এর থেকে বড়। বি আর এর মধ্যে তুলনা করলে বি যদি এর থেকে বড় হয়, তাহলে আমরা এই বি কে নিয়ে যাব কার কাছে? এই বি কে আমরা নিয়ে যাব সি এর কাছে। দেন আমরা টেস্ট করব বি সি এর থেকেও বড় কিনা। যদি এই পরীক্ষাটি সত্যি হয়, তাহলে আমরা কি পাচ্ছি? বি সি এর থেকে বড়। দেখো আমরা কখন এই টেস্টটি করছি? যখন আমরা এর আগে টেস্ট করে এসেছিলাম, এর আগে টেস্টটিকে প্রমাণ করে এসেছিলাম বি এর থেকে বড়। সুতরাং এর আগের টেস্টে যদি প্রমাণিত হয় বি এর থেকে বড় এবং একই সাথে যদি প্রমাণিত হয় বি সি এর থেকেও বড়, তাহলে কি বলা যায়? তাহলে বলা যায় বি নিঃসন্দেহে তিনটির মধ্যে সবচেয়ে বড়। ঠিক একইভাবে আমরা প্রথমে যদি টেস্ট করি, আরো যে দুটি সম্ভাবনা আছে, এ বি এর থেকে বড় কিনা। এ যদি বি এর থেকে বড় হয়, তাহলে অবশ্যই এ আর বি এর মধ্যে এ বড়। এবার আমি দ্বিতীয় টেস্টটিকে এইটিকে দ্বিতীয় পরীক্ষায় নিয়ে আসব। এবার আমরা পরীক্ষা করব এ সি এর থেকে বড় কিনা। যদি এই পরীক্ষায় এ সি এর থেকে বড় হয়, তাহলে কি হবে? তাহলে সি অবশ্যই এর থেকে বড় হবে। এখানে প্রশ্ন আসতে পারে, এখানে একটু বিবেচ্য যে আমরা প্রথম পরীক্ষায় কিন্তু আমরা পেয়েছিলাম এ বি এর থেকে বড়, এই পরীক্ষায় পেয়েছি সি এর থেকে বড়। তাহলে আমরা সি এর সাথে বি এর কি তুলনা করব না? যদি তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে কিন্তু তোমরা এই জিনিসটি কিন্তু আমরা বুঝতে পারবো। এ কিন্তু আগের পরীক্ষায় প্রমাণ করে এসেছে এ বি এর থেকে বড়। এখন এই পরীক্ষায় যদি প্রমাণিত হয় সি এর থেকে বড়, তাহলে কিন্তু সি কে আর আলাদাভাবে প্রমাণ করা লাগবে না যে সি বি এর থেকে বড়, কেননা সি এর থেকে বড় প্রমাণিত হয়েছে আর এ তো বি থেকে বড় আগের পরীক্ষায় প্রমাণ হয়েই আছে। সুতরাং সি যদি এর থেকে বড় হয় এই সিকোয়েন্সে, সি ডেফিনেটলি বি এর থেকেও অবশ্যই বড় হবে। সুতরাং আমরা বলতে পারি যে সি এই অবস্থায় তিনটির মধ্যে সবচেয়ে বড় হবে। চতুর্থ সম্ভাবনায় আসি। এখানে আমরা প্রথমে টেস্ট করছি এ বি এর থেকে বড় কিনা। যদি এটি মিথ্যা হয়, তার মানে কোনটি বড়? বি বড়। এরপর আমরা টেস্ট করব বি সি এর থেকে বড় কিনা। এটিও যদি মিথ্যা হয়, তাহলে সি অবশ্যই বি এর থেকে বড়। লক্ষ্য করে দেখো, এই পরীক্ষা থেকে দেখা যাচ্ছে সি বি এর থেকে বড়। আগের পরীক্ষাতে কি দেখেছি? বি এর থেকে বড়। তাহলে কি আমার সি এর সাথে এই অবস্থায় এর আরেকটি তুলনা লাগবে? অবশ্যই না। ঠিক আগের মতো, যদি সি বি এর থেকে বড় হয়, তাহলে এক্ষেত্রে সি তিনটির মধ্যেই বড়, কেননা বি তো আগেই প্রমাণ করে এসেছে যে বি এর থেকে বড়। সুতরাং আমরা এখান থেকে কিন্তু বুঝে যাব সি তিনটির মধ্যেই সবচেয়ে বড়। আমরা সুডোকোডটি একটু বিস্তারিতভাবে করেছি। আমার মনে হয় অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দিয়ে যখন করি জিনিসটা আরো সহজ বলে তোমাদের মনে হবে। যারা তোমরা খাতা কলম নিয়ে এসেছো, সুডোকোডের কোনো নির্দিষ্ট স্ট্রাকচার নেই, তোমরা ইচ্ছা করলে এটি বাংলায় নিজের মতো করে নিজের ভাষায় সাজিয়ে লিখতে পারো। আমরা চলে যাচ্ছি পরের সাইডে। আমরা সুডোকোডের পর কি করব? অ্যালগোরিদম। আমরা সুডোকোডটি শেষ করে আমরা অ্যালগোরিদমে চলে আসলাম। অ্যালগোরিদমে আমরা জানি যে একটি প্রোগ্রামিংয়ের অ্যালগোরিদমে প্রোগ্রামিংয়ের জন্য যে ধাপগুলো আছে, এই ধাপগুলো আমরা বিশদভাবে বর্ণনা করি এক এক করে। প্রথম ধাপে আমাদের ডেফিনেটলি সবসময় শুরু হয় প্রোগ্রাম শুরু করি। দ্বিতীয় ধাপে আমরা যেহেতু তিনটি মান নিয়ে তুলনা করব, আমরা তিনটি চলক নিচ্ছি, তিনটি চলক এ বি সি নিব এবং মান গ্রহণ করব। তৃতীয় ধাপে আমরা এ ইজ গ্রেটার দেন বি কিনা পরীক্ষা করব। এখন এ ইজ গ্রেটার দেন বি কিনা পরীক্ষা করলে কয়টা উত্তর আসার সম্ভাবনা? হ্যাঁ অথবা না। আচ্ছা, চতুর্থ ধাপে আমরা যদি তৃতীয় ধাপের উত্তর সত্যি হয়, অর্থাৎ উত্তর হ্যাঁ হয়, তাহলে এ ইজ গ্রেটার দেন বি কিনা পরীক্ষা করব।
তৃতীয় এবং চতুর্থ ধাপটি খেয়াল করে দেখো, দুটি কমলা কালারের ধাপ। এটি কিন্তু তৃতীয় ধাপের চতুর্থ ধাপটি কিন্তু তৃতীয় ধাপের সাথে সম্পর্কিত। তৃতীয় ধাপের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আবারও আমরা পরীক্ষা করব এজ গ্রেটার দেন সি কিনা। তৃতীয় ধাপের উত্তর হ্যাঁ হলে কি হবে, কোনটি বড়? এ বড় হবে, অর্থাৎ এ বি এর সাথে তুলনা করলে এ বড় হবে। এবং চতুর্থ ধাপে তখন এ কে সি এর থেকে বড় কিনা সেটি পরীক্ষা করব। 5 নাম্বার ধাপে যদি ধাপ 4 এর উত্তর হ্যাঁ হয় তাহলে এ বড় ছাপাই। আর ধাপ 6 চলে যাই, ধাপ 3 এর উত্তর যদি না হয় তাহলে বি ইজ গ্রেটার দেন সি, এটিকে নিয়ে পরীক্ষা করি। ধাপ 7 যাই, ধাপ 7 যদি ধাপ 6 এর উত্তর পজিটিভ অর্থাৎ ইয়েস হয় তাহলে বি বড় ছাপাই। আমরা সুডোকোড থেকে পেয়েছি, তারপর আমি ব্যাখ্যা করছি। ধাপ 7টি কোড থেকে এসেছে, ধাপ 6 এর উত্তর থেকে এসেছে। ধাপ 6 কি বলেছে, যদি ধাপ 3 এর উত্তর না হয় তাহলে বি ইজ গ্রেটার দেন সি কিনা পরীক্ষা করি। ধাপ 3 ছিল এ ইজ গ্রেটার দেন বি কিনা। যদি এটির উত্তর না হয় তাহলে কি, তাহলে অবশ্যই এ আর বি এর মধ্যে বি বড়, অর্থাৎ ধাপ 6 কিন্তু বি বড় হয়েছে বলেই বি এখানে এসেছে। এবং তখনই কিন্তু আমরা পরীক্ষা করছি বি সি এর থেকে বড় কিনা। এবং এটির উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি বি সি এর থেকে তো বড়, এর থেকেও বড়, কেননা বি এর থেকে বড় দেখেই আমরা ধাপ 6 পরীক্ষা করছি। ধাপ 8 এ যদি ধাপ 4 এর উত্তর না হয় অথবা ধাপ 6 এর উত্তর না হয় তাহলে সি বড় ছাপায়। আমাদের যে সুডোকোডের নিচের দুটি অংশে ছিল সেই অংশ দুটি থেকে যদি আমরা পরীক্ষা করি, আমরা দেখতে পারি যে যদি ধাপ 4 এর উত্তর না হয়, ধাপ 4 এর উত্তর না হলে কোনটি বড়? এই দুইটির মধ্যে সি বড়। আর ধাপ 4 নির্ভর করছে ধাপ বি এর উপর। ধাপ বিতে ছিল এ বি এর থেকে বড় কিনা, অর্থাৎ এ বড় দেখেই ধাপ 4 এ এসেছে এবং এ বড় বি এর থেকে বড় ধাপ 3 এ প্রমাণিত হচ্ছে এবং ধাপ 4 এ প্রমাণিত হলো সি এর থেকে বড় যদি না হয় উত্তর, এবং তখন কিন্তু নিঃসন্দেহে বলতে পারি সি বড়। ঠিক একইভাবে ধাপ 6 কোথা থেকে এসেছে? ধাপ 3 এর উত্তর যদি না হয় তাহলে ধাপ 3 এর উত্তর যদি না হয় তাহলে কি প্রমাণ হয়? তাহলে প্রমাণ হয় এ বি বড়। এবং ধাপ 6 এ আমরা আবারও পরীক্ষা করছি সেই বড় বি সি এর থেকে বড় কিনা। যদি এখানে প্রমাণিত হয় যে সি বড় তাহলে নিঃসন্দেহে সি বড়, কেননা বি এর থেকে বড়, এটা তৃতীয় ধাপেই প্রমাণ হয়ে এসেছে। সুতরাং এই ধাপে যে কোনো উত্তর না হলে আমরা বুঝতে পারবো যে সি বড়। এবং শেষে সর্বশেষ ধাপে আমরা বলবো প্রোগ্রাম শেষ করি। আমরা চলে যাব এরপরে ফ্লো চার্টে। আমরা গত স্লাইডে দেখে এসেছি 3টি সংখ্যার মধ্যে কোনটি বড় সেটি নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম। এবার হচ্ছে আমরা ফ্লো চার্টে কাজ করব এবং আমরা জানি যে ফ্লো চার্ট হচ্ছে একটি বড় সমস্যাকে অনেক ছোট ছোট করে ভাগ করে ধাপগুলো প্রকাশ করার একটি জ্যামিতিক বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করার একটি প্রক্রিয়া। এবং আমরা অ্যালগরিদমে যে কাজগুলো করেছি, যে ধাপগুলো আমরা সাজিয়ে এসেছি, সেই ধাপগুলোই কিন্তু আমরা বিভিন্ন জ্যামিতিক চিহ্নের মাধ্যমে আমরা সেটি প্রদর্শন করব। অ্যালগরিদমের প্রথম অংশটি তোমাদের কারো কাছে যদি খাতায় তুলে নেওয়া থাকে তাহলে আমার মনে হয় তোমরা মিলিয়ে নিতে পারো। আমাদের প্রথম ধাপটি ছিল প্রোগ্রাম শুরু করি। প্রোগ্রাম শুরু করার জন্য আমরা কি ধরনের জিওগ্রাফিক্যাল শেপ ইউজ করি? আমরা একটি ওভাল শেপ ইউজ করি এবং আমরা প্রোগ্রাম শুরু করি, অর্থাৎ অ্যালগরিদমের প্রথম ধাপটি এখানে উপস্থাপন করলাম। অ্যারো চিহ্ন নিচের দিকে, অর্থাৎ আমরা পরের ধাপগুলো নিচে প্রদর্শন করব। পরের ধাপটি ছিল 3টি সংখ্যা 3টি চলকে এ বি সি এর মান নেই। তো 3টি চলকে এ বি সি এর মান নেই, এটি দেখানোর জন্য আমরা জানি যে ইনপুট এবং আউটপুট শো করার জন্য আমরা একটি প্যারালেলোগ্রাম বা সামান্তরিক ব্যবহার করি এবং এই ইনপুটটি প্রদর্শনের জন্য আমরা একটি সামান্তরিক ব্যবহার করে ভিতরে সংক্ষেপে লিখছি যে এ বি এবং সি এর মান গ্রহণ করি।
এবং চতুর্থ এর পরের ধাপগুলো, দ্বিতীয় ধাপ হলো তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আমাদের 9টি ধাপ আছে। তোমাদের কারো কাছে যদি লেখা থাকে, আমার মনে হয় তোমরা দেখে দেখে মিলিয়ে নিতে পারো। এই মুহূর্তে আমার কাছে লেখা নেই, আমরা দেখে আমি রিকন করতে পারি কিনা। যদ্দূর মনে পড়ছে যে আমার তৃতীয় ধাপে ছিল আমরা এ ইজ গ্রেটার দেন বি কিনা পরীক্ষা করব। তাহলে এই কন্ডিশনাল স্টেটমেন্টে এই পরীক্ষা করার কাজটি কি দিয়ে করি? আমার মনে হয় অনেকেই পেরে গেছো। একটি ডায়মন্ড দিয়ে আমরা শো করি এবং এই ডায়মন্ডটিকে আমরা প্রশ্ন রেখেছি, ডায়মন্ডটির মাধ্যমে এ ইজ গ্রেটার দেন বি কিনা, আমাদের ধাপ ছিল এ ইজ গ্রেটার দেন বি কিনা পরীক্ষা করি। এবং এটির উত্তর কয়টি হতে পারত? দুটি হতে পারত, হয় ইয়েস অথবা নো। তাহলে আমরা দুদিকে ইয়েস এবং নো বরাবর দুটি প্রবাহ চলে গেল। চতুর্থ ধাপে কি ছিল আমরা একটু চেক করে আসি। চতুর্থ ধাপে ছিল ধাপ 3 এর উত্তর যদি ইয়েস হয় তাহলে এ ইজ গ্রেটার দেন সি কিনা পরীক্ষা করি। অর্থাৎ আমাদের ফ্লোটি চলে গেল তৃতীয় ধাপে, অর্থাৎ এই সবুজ রঙের যে ডায়মন্ড শেপ, এই শেপটির ইয়েস যদি হয় তাহলে আমরা আরো একটি পরীক্ষা করব, এবং সেই পরীক্ষাটিও আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টে, অর্থাৎ একটি ডায়মন্ডের পরীক্ষা। আমরা পরীক্ষা করব এ ইজ গ্রেটার দেন সি কিনা। আমি যদিও ব্যাখ্যা করেছি সুডোকোডে একবার আর অ্যালগরিদম একবার, আবারও ব্যাখ্যা করছি, তোমাদের আমার মনে হয় সবার বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে কখন এই পার্পল কালারের ডায়মন্ডে আসবে, যখন এ ইজ গ্রেটার দেন বি এই পরীক্ষাটি সত্যি হবে। এই পরীক্ষাটি সত্যি হওয়া মানে এ কিন্তু বি এর থেকে বড়, এটি প্রমাণিত হয়ে এসেছে। তো এখন এ ইজ গ্রেটার দেন সি কিনা তখনই পরীক্ষা হচ্ছে যখন আগেই প্রমাণিত হয়েছে এ বি এর থেকে বড়। তাহলে এ সি এর থেকে বড় কিনা এই পরীক্ষাটি আমরা এই মুহূর্তে করছি, এবং এটির উত্তরও দুটি হতে পারে, ইয়েস অথবা নো। আমরা দেখি পঞ্চম ধাপে, ধাপ 4, অর্থাৎ আমাদের এই পার্পল কালারের ডায়মন্ডের উত্তর যদি হা হয় তাহলে এ বড় ছাপাই। আমরা কিছুক্ষণ আগেই বলেছি এই পার্পল কালারের শেপে এ ইজ গ্রেটার দেন সি তখনই আমরা টেস্ট করছি যে মুহূর্তে সবুজ কালারের শেপে প্রমাণিত হয়ে এসেছে এ বি এর থেকে বড়। তাহলে এ যদি বি এর থেকে বড় আগেই প্রমাণ করে এসে যায়, এবং যেটা হচ্ছে সবুজ কালারের ডায়মন্ডে, এবং পার্পল কালারের ডায়মন্ডে এ বি এর থেকে বড় প্রমাণিত হয়ে আসার পর এ সি এর থেকে বড় এটিও প্রমাণিত হয়, তাহলে নিঃসন্দেহে এ বি এর থেকেও বড়, সি এর থেকেও বড়। তাহলে আমরা নিঃসন্দেহে ছাপাতে পারবো এ ইজ বিগেস্ট। এটা লেখা হচ্ছে ছিল শো এ ইজ বিগেস্ট অ্যামং দেম, জায়গা স্বল্পতার কারণে এতটুকুই লিখলাম। তোমরা যারা বাংলায় লিখবে তোমরা লিখতে পারো এ সবচেয়ে বড় প্রদর্শন করি। আমরা পরবর্তী ধাপে চলে যাই। আচ্ছা, অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই ধাপে তো আমাদের একটি নো আসার কথা। আমি তোমাদের সাথে একমত। নো আসলে কি হবে সেটি আমরা বোধহয় পরবর্তী একটি ধাপে দেখাবো। আপাতত আমরা আমাদের ষষ্ঠ ধাপে চলে যাই। ধাপ 3 এর উত্তর হা হলে, না হলে বি ইজ গ্রেটার দেন সি কিনা পরীক্ষা করি। লেট আস সি ধাপ 3 এ কি ছিল? ধাপ 3 এ ছিল এ ইজ গ্রেটার দেন বি কিনা পরীক্ষা করি। কোন পরীক্ষাটি? ইয়েস, এটা হচ্ছে গ্রিন কালার বা সবুজ কালারের যে ডায়মন্ডটি ছিল সেটির পরীক্ষা ছিল। অর্থাৎ সবুজ কালারের ডায়মন্ডে আমরা পরীক্ষা করছিলাম এ ইজ গ্রেটার দেন বি কিনা। উত্তর নো হলে, অর্থাৎ বা দিকে চলে গেলে, যেটিতে আমরা এখনো কোনো কাজ করিনি, সেটিকে চলে গেলে কি ঘটে? সেদিকে চলে যাওয়া মানে এ ইজ গ্রেটার দেন বি, এই পরীক্ষাটি মিথ্যা। মিথ্যা প্রমাণিত হওয়া মানে বি এর মান এর থেকে বড়। এখন বি এর মান যদি এর থেকে বড় হয় তাহলে কি ঘটবে? বি এর মান এর থেকে বড় হলে আমরা ষষ্ঠ ধাপে পাচ্ছি, অর্থাৎ বি ইজ গ্রেটার দেন সি কিনা পরীক্ষা করি। তাহলে দেখো যখন নো বরাবর এই সবুজ ধাপ থেকে, এই সবুজ ডায়মন্ড থেকে এই নীল কালারের ডায়মন্ডে আসছে, তখন কি প্রমাণিত হয়ে এসেছে? প্রমাণিত হয়ে এসেছে যে বি বড়। তাহলে এই ধাপে সেই বি কে পরীক্ষা করছি সি এর সাপেক্ষে, অর্থাৎ বি বড় আগেই প্রমাণিত হয়ে এসেছে। এই ধাপে সে দেখছে ও বি সি এর থেকে বড় কিনা।
আমরা জানি যে আমাদের এই কন্ডিশনাল স্টেটমেন্টে দুটি উত্তর আসতে পারে, হয় ইয়েস অথবা নো। আমরা পরের ধাপে চলে যাই। যদি ধাপ 6 এর উত্তর হ্যাঁ হয় তাহলে বি বড় ছাপাই। ধাপ 6 কি ছিল? আমাদের সেই ব্লু কালারের ডায়মন্ডটা, যেখানে আমরা প্রশ্ন লিখেছিলাম বি সি এর থেকে বড় কিনা। তাহলে বি সি এর থেকে বড় তখনই হচ্ছিল যখন তৃতীয় ধাপ অর্থাৎ আমাদের গ্রিন কালারের ডায়মন্ড থেকে প্রমাণিত হয়েছিল বি বড়। বি এর থেকে বড় প্রমাণিত হয়েছে সবুজ ডায়মন্ডে, এবং নীল ডায়মন্ডে প্রমাণিত হয়েছে বি সি এর থেকে বড়। তাহলে বি যদি এর থেকেও বড় হয়, সি এর থেকেও বড় হয়, তাহলে আমরা খুব ইজিলি প্রমাণ করতে পারি বি ইজ দ্য বিগেস্ট। তিনটির মধ্যে বি সবচেয়ে বড়। আমার মনে হয় এটি তোমরা প্রত্যেকেই বুঝে গেছো। ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করা হয়েছে। তোমরা যদি না বুঝে একটু টেনে যদি ভিডিওটি দেখো, আমার মনে হয় তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে আরো যে কাজগুলো আছে সবগুলো এক এক করে এটি যদি বুঝতে পারো সবগুলো খুব সহজে বুঝে যাবে। আমরা এর পরের ধাপে যাই, অর্থাৎ ধাপ 4 ও 6 এর উত্তর যদি না হয় তাহলে সি ছাপাই। এক্ষেত্রে তোমাদের অনেকেরই মনে আছে যে এই পার্পল কালারের যে ডায়মন্ডটি ছিল, যেটি ইয়েস হলে যে শো এজ বিগেস্ট আমরা বলেছিলাম, নো হলে কি হবে বলেছিলাম, এটি পরে বলবো, সেটি এখন বলছি। অর্থাৎ ধাপ 4 এর উত্তর যদি নো হয়, ধাপ 4 এ কিন্তু এই যে এই পার্পল কালারের নো আসলে কি হয় সেটি বলছে, এবং ধাপ 6 এ এই ব্লু কালারের ডায়মন্ড থেকে নো আসলে কি হয় সেটি। অর্থাৎ এই পার্পল কালার এবং ব্লু কালার দুটি থেকে নো আসলে আসলে আর একটি মানেই অবশিষ্ট থাকে, সেটি হচ্ছে সি তিনটির মধ্যে সবচেয়ে বড়। তোমাদের মধ্যে যদি এখনো কিছু কনফিউশন থাকে, আমি আবারও সি এর ধাপটি দেখে আসছি তোমাদেরকে। একদম প্রথম থেকে আসি, তোমরা একদম প্রত্যেকে সেই ফ্লো চার্টে খেয়াল করো। তিনটি প্রশ্ন আমরা রেখেছি, তিনটি পরীক্ষা করেছি, একটি গ্রিন, পার্পল অ্যান্ড ব্লু কালারের শেপ। তিনটি শেপে দেখো, যদি গ্রিন কালারের শেপে এ ইজ গ্রেটার দেন বি ইয়েস হয় তাহলে এ বড়, এবং পার্পল কালারের শেপে বড় এ কার সাথে প্রতিযোগিতা করছে? সি এর সাথে প্রতিযোগিতা করছে। তাহলে এইখানে যদি নো হয় উত্তর, অর্থাৎ এ আর সি এর মধ্যে যদি সি জিতে যায়, তাহলে কি এ তো আগেই জিতে এসেছে বি এর থেকে বড়। এখন সি যদি এর থেকে জিতে যায় তাহলে কিন্তু নিঃসন্দেহে সি এর থেকে বড়, আর এ তো আগেই বি এর থেকে বড় ছিল। তাহলে বি এর সাথে আলাদা করে কোনো তুলনা করা লাগবে না, আমরা সরাসরি বলতে পারি সি সবচেয়ে বড়। অথবা আমরা যদি আবারও চলে আসি সেই গ্রিন কালারের ডায়মন্ডে, এই পরীক্ষাটির উত্তর যদি নো হয় তাহলে কি প্রমাণ হয়? বি বড়। তাহলে এই ব্লু কালারের ডায়মন্ডে চলে আসবে, ব্লু কালারের ডায়মন্ডে বি সি এর সাথে তুলনা হচ্ছে। কখন তুলনা হচ্ছে? যখন বি প্রমাণিত হয়ে এসেছে সে এর থেকে বড়। এবং এখানে যদি প্রমাণিত হয় সি বি এর থেকে বড়, অর্থাৎ উত্তর যদি নো এর দিকে আসে, তাহলে কি ঘটবে? সি বি এর থেকে বড়, আর বি তো এখানে প্রমাণিত হয়েছেই এর থেকে বড়, তাহলে সি এর সাথে এর আলাদা করে তুলনা করা লাগবে না, আমরা বলতে পারবো সি নিঃসন্দেহে বড়। তাহলে এই যে ব্লু কালার অথবা পার্পল কালার দুটি উত্তরই যদি নো হয়, আমরা সরাসরি লিখে দিতে পারবো সি ইজ দ্য বিগেস্ট। আমরা পুরোটি সমন্বয় করে 9 নম্বর ধাপে চলে আসি, প্রোগ্রামটি শেষ করি। তাহলে আমাদের সুডোকোড শেষ হলো, অ্যালগরিদম শেষ হলো, ফ্লো চার্ট শেষ হলো। আমরা এখন এগুলো ধরে প্রোগ্রামিং এ চলে যাব। আমরা এখন ফ্লোচার্ট অনুযায়ী ধাপে ধাপে প্রোগ্রামিংটি লিখব। প্রোগ্রামিংটি যেহেতু তোমাদের পরীক্ষার হলে খাতায় লিখতে হবে, তোমরা যদি ধাপে ধাপে তা মনে রাখতে পারো, অর্থাৎ একটি মানে সি প্রোগ্রামিং কিভাবে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ধরে কিভাবে কোন অংশটিতে যদি আছে, এটি যদি তোমরা মনে রাখতে পারো, আমার কাছে মনে হচ্ছে প্রোগ্রামিং লেখা তোমাদের জন্য খুবই সহজ মনে হবে। আমরা তোমাদের সুবিধার জন্য প্রোগ্রামিংটি একটি কম্পাইলারের মাধ্যমে প্রদর্শন করব। আমি ইউজ করছি কোড ব্লকস। গত ক্লাসটিকে নিয়ে তোমাদের অনেকের
একটু অনুযোগ ছিল যে লেখাটি একটু ছোট আকারে ছিল, আমরা তোমাদের এই অনুযোগটি আমলে নিয়েছি এবং আজকে চেষ্টা করব বেশ বড় আকৃতিতে প্রোগ্রামিং এর লেখাটি দেখানোর জন্য, এবং আমরা আশা করি আজকে তোমরা পরিষ্কারভাবে সব দেখতে পারবে। তো প্রোগ্রামিং শুরু করার আগে আমি আশা করব তোমরা তোমাদের হাতের সামনে ফ্লো চার্টে সামনে রাখবা, তাহলে তোমাদের দেখতে এবং করতে খুব সুবিধা হবে। এখন আমাদের প্রোগ্রামিং এর একদম প্রথম ধাপে ছিল প্রোগ্রাম শুরু করি। আমি আগেই বলেছি প্রোগ্রাম শুরু করার জন্য সি প্রোগ্রামিং এ আমরা কিছু রেডিমেড হেডার ফাইল ইউজ করি। প্রতিটি হেডার ফাইলের আসলে বিশদ ব্যাখ্যা আছে। আমি এই ব্যাখ্যাটি এখানে আসলে করতে চাচ্ছি না। আমাদের এখানে সায়েন্স, আর্টস, কমার্স সব গ্রুপেরই ছেলে মেয়ে তোমরা ছাত্রছাত্রী আছো। আমি আশা করব যে একটি বা দুটি হেডার দিয়েই, অর্থাৎ হাতে গোনা দুটি বা তিনটি হেডার দিয়েই আসলে তোমরা কিন্তু সব বুঝতে পারবে, এবং আমি এক্সপেক্ট করব পরবর্তীতে তোমার শেখার আগ্রহ যদি থাকে এটির ব্যাখ্যা পরবর্তীতে তোমরা পেতে পারো। তো আমি মনে করছি যে এইটির ব্যাখ্যা না দেখে তোমরা বরঞ্চ কোন কোন হেডার ফাইলটি ব্যবহার করা যায় শুধুমাত্র এইটুকু জানলেই যথেষ্ট। এবং তোমাদের সিলেবাসে আসলে আমরা দেখেছি মাত্র দুটি হেডার ফাইল দিয়েই কিন্তু পুরো সিলেবাসে সবগুলো প্রোগ্রাম করা সম্ভব হয়। তাহলে আমরা হেডার ফাইল নিয়ে কোনো জটিলতায় না গিয়ে যেই হেডার ফাইল দিয়ে আমরা বেশিরভাগ কাজ করতে পারবো সেই হেডার ফাইল দিয়ে কাজ করছি। আমরা যে হেডার ফাইলটি ব্যবহার করি include.h, এটি হচ্ছে আমাদের হেডার ফাইল, এবং আমরা প্রোগ্রাম ইনিশিয়েশন করি int main। অনেক সময় শুধু মেইন দিয়ে শুরু এবং শেষ করলেও হয়, অথবা ভয়েড মেইন দিয়ে করলেও হয়। তবে int main এর কিছু সুবিধা আছে, গত ক্লাসে আমি আলোচনা করেছি। আমি তোমাদের বেশিরভাগ প্রোগ্রামিং আসলে int main এই হেডার দিয়ে এই ফাংশনটি দিয়ে শুরু হয়। int main আসলে প্রোগ্রামের মেইন ফাংশন, মূল যে ফাংশন সেটি int main এর আন্ডারে লেখা হয়। আমরা সেটি শুরু করছি, আমাদের কার্লি ব্র্যাকেট শুরু হলো। এবার আমরা প্রোগ্রামের দ্বিতীয় ধাপে চলে যাই। তোমরা যদি ধরে নাও এতক্ষণ পর্যন্ত এই লেখাটি, অর্থাৎ প্রথম কার্লি ব্র্যাকেট থেকে পুরোটুক এটি হচ্ছে প্রোগ্রাম শুরু করে এই ধাপের একটি অংশ, তোমাদের কিন্তু এটি পরবর্তীতে মনে রাখতে সুবিধা হবে। দ্বিতীয় ধাপে বলেছি আমরা তিনটি চলক a b c নিব এবং তিনটি চলকের মান গ্রহণ করব। তিনটি চলক a b c, আমরা জানি যে সি প্রোগ্রামিং এ যখন আমরা কোনো চলক নিয়ে কাজ করি একদম প্রোগ্রামিং এর শুরুতেই, অর্থাৎ মূল ফাংশনেই কিন্তু আমাদের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হয় বা চলকগুলোর ঘোষণা করতে হয়। কি কি ঘোষণা করতে হয়? চলকের মান ঘোষণা করতে হয়, চলকের ডেটা টাইপ ঘোষণা করতে হয়। আমরা ধরে নিচ্ছি যে আমরা পূর্ণ সংখ্যা ব্যবহার করব এই পরীক্ষাটিতে, এবং তিনটি চলক, খুব সহজ তিনটি মান ব্যবহার করব। আমরা পূর্ণ সংখ্যার জন্য যে কিওয়ার্ড আমরা ব্যবহার করি সেটা হচ্ছে int। তিনটি চলক আমরা নিচ্ছি a, খুব সহজ তিনটি চলক নিলাম b c, এবং আমরা জানি যে সি ল্যাঙ্গুয়েজে প্রতিটি স্টেটমেন্টের পর একটি করে সেমিকোলন লাগে। আমরা ঘোষণা করলাম, অর্থাৎ এই ঘোষণার সাথে সাথে আমার প্রসেসরে 1 বাইট পরিমাণ জায়গা কিন্তু রেখে দিল, এবং সেই জায়গা তিনটির নাম কিন্তু a b c দিয়ে নির্ধারিত হলো। অর্থাৎ এই প্রোগ্রামিং এর পুরো অংশে আমরা a b c যতবার এই তিনটি ভ্যারিয়েবল বা চলক ব্যবহার করব ততবার কিন্তু এই তিনটি নির্দিষ্ট জায়গাতেই আমার এই প্রোগ্রাম খুঁজে নেবে, এই জায়গাটুকুতেই খুঁজে নেবে। তাহলে আমরা ডেটার মান গ্রহণ করার জন্য আমরা কোন লাইব্রেরি ফাংশনটি ইউজ করি? scanf দিয়ে আমরা প্রথমে স্পেসিফায়ার দিয়ে আমরা তিনটি মান গ্রহণ করব। তিনটি স্পেসিফায়ার ব্যবহার করলাম, এটি একটি অ্যাপোস্ট্রফির মধ্যে রাখলাম, এবং তিনটি চলক যথাক্রমে and a, and b, and c। আমি গতদিন and a, and b, and c এর ইমপ্লিকেশনস তোমাদের বলেছি, আজকেও সংক্ষেপে বলছি। সেটি হচ্ছে আমরা এর আগে ঘোষণা করেছি যে a b c নামের তিনটি চলক রয়েছে এবং তিনটি চলকের তিনটি জায়গা রয়েছে। ঘোষণাটির সাথে সাথে আমার প্রসেসর কিন্তু তিনটি জায়গা সে রেখে দিয়েছে a b c নামে। এবার scanf দিয়ে যখন আমি এই লাইনটি লিখলাম, অর্থাৎ এই লাইব্রেরি ফাংশনটি যখন ব্যবহার করলাম, তখন কি হলো? তখন প্রথমে %d, দ্যাট মিনস হচ্ছে
এটার স্পেসিফায়ার ও নিশ্চিত হচ্ছে যে পার্সেন্টেজ ডি হচ্ছে আইএনটি বা পূর্ণ সংখ্যার স্পেসিফায়ার, নিশ্চিত হচ্ছে যে এটি একটি পূর্ণ সংখ্যা আসবে, এবং অ্যান্ড বি মানে হচ্ছে ঠিকানা দেখিয়ে দেয়া, অর্থাৎ কিবোর্ড থেকে আমাদের যে মানটি আসবে, ব্যবহারকারী কিবোর্ড থেকে যে মানটি ইনপুট দিবে সেটি কিন্তু এই অ্যান্ড চিহ্নটির মাধ্যমে ঠিকানা খুঁজে নেবে, এবং ঠিকানা খুঁজে নিয়ে কিন্তু এতে এবং এতে বিতে এবং সিতে চলে যাবে যথাক্রমে। আমি যেহেতু 3টি পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, প্রথম যে ইনফরমেশনটি সেটি এতে চলে যাবে, দ্বিতীয় ইনফরমেশনটি বিতে, তৃতীয়টি সিতে। এই প্রোগ্রামটি আমি শুরুতে খুব সহজভাবে দেখিয়ে দিব, এবং আমরা যদি সময় থাকে আমি আরেকটু কিভাবে ইনফরমেশন অ্যাড করে প্রোগ্রামটিকে আকর্ষণীয় করা যায় সেটি দেখাবো। আপাতত আমি প্রোগ্রামটি কিভাবে রান করবে সেটি দেখাচ্ছি। আমাদের এর পরবর্তী ধাপটি কি ছিল, আমরা যদি আমার কাছে যে ফ্লোচার্টটি আছে সেই ফ্লোচার্টটি অনুসারে আমরা চলে গেলাম। পরবর্তী ধাপে ছিল আমরা টেস্ট করব এ ইজ গ্রেটার দ্যান বি কিনা। কি ছিল আমাদের এই কন্ডিশনাল স্টেটমেন্টের কিওয়ার্ড হচ্ছে ইফ এ ইজ গ্রেটার দ্যান বি। আমরা প্রতি লাইনে প্রতি স্টেটমেন্টের পর সেমিকোলন দিলেও এই স্টেটমেন্টে কিন্তু আমরা এখনো সেমিকোলন দিব না, কারণ আমাদের এই স্টেটমেন্টটা এখনো শেষ হয়নি। আমরা কন্ডিশন দিচ্ছি এবং এই স্টেটমেন্টে যা লিখব সেটি হচ্ছে এই কন্ডিশন বরাবর ইয়েস হয়ে আসলে কি ঘটবে সেটি বর্ণনা। আচ্ছা, যদি ধাপ আমাদের এটি সত্যি হতো তাহলে আমরা কি টেস্ট করতাম, আমরা এ ইজ গ্রেটার দেন বি কিনা আবার টেস্ট করতাম। আমি শুরু করছি, আমি আরেকটি কার্লি ব্রেকেট দিয়ে শুরু করছি, ইফ এ ইজ গ্রেটার দেন সি। খেয়াল করে দেখো, এটি কিন্তু আমাদের ধাপ 3 এবং ধাপ 4 দুই লাইনে কিন্তু আমরা দুটি লিখলাম, অর্থাৎ ধাপ 3 এর উত্তর যদি ইয়েস হয় তাহলে ধাপ 4 এ যাব, ধাপ 3 এর যদি উত্তর ইয়েস হয় আমরা ধাপ 4 এ যাব, ধাপ 4 এ এ ইজ গ্রেটার দেন বি কিনা পরীক্ষা করব। অর্থাৎ আমরা এই পার্পল কালারের বক্সটি নিয়ে কিন্তু এখন কাজ করছি, এবং পার্পল কালারের বক্সে যদি ধাপ 4 এটির উত্তর যদি সত্যি হয় তাহলে এ বড় ছাপায়। আমরা তাহলে এবার হচ্ছে ধাপ 5 এর কাজটি করব। তাহলে এই অংশে আমরা ধাপ 3 এর কাজ করলাম, এই অংশে ধাপ 4 এর কাজ করলাম। ধাপ 5 এর বলেছে যদি এই দুটির উত্তরই সঠিক হয় তাহলে এ বড় ছাপাবো। ছাপানোর জন্য আমরা যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করি সেটা হচ্ছে প্রিন্টএফ। আমি আবারও একটি স্পেসিফায়ার ব্যবহার করছি, যে লেখাটি আমরা দেখতে চাই ইজ দ্য গ্রেটেস্ট অর বিগেস্ট লিখে দাও। আমি ধরে নিলাম, আমি লিখছি পার্সেন্টেজ ডি ইজ দ্য বিগেস্ট নাম্বার। পার্সেন্টেজ ডিটা আমরা এই স্পেসিফায়ারটা কেন ব্যবহার করছি আমি একটু পরে আসছি। আচ্ছা, আমি শেষ করে ফেলেছি, এটির ব্যাখ্যায় আসছি। আমরা জানি প্রিন্টএফ লাইব্রেরি ফাংশনে যে অ্যাপোস্ট্রোফিসের মধ্যে যেই যা কিছুই লিখি না কেন সেই লেখাটি কিন্তু আমাদের স্ক্রিনে প্রদর্শিত হয়। তাহলে আমরা স্ক্রিনে যে অংশটি লেখা দেখতে চাই ইজ বিগেস্ট নাম্বার। কে বিগেস্ট নাম্বার? এ। এখন এর মানটা কোথায় আছে? এর মানটা আছে, আমরা আগেই ডিক্লেয়ার করেছিলাম একটি চলকে, সেই চলকে অর্থাৎ মেমোরিতে এর মানটি আছে। আমার প্রসেসর যতবার ওই মেমোরিতে থাকা মান গ্রহণ করবে ততবার কিন্তু সে এই স্পেসিফায়ার দিয়ে শিওর হয়ে নিবে যে ওই মেমোরিতে একটি ইন্টিজার আছে। অর্থাৎ পার্সেন্টেজ ডি মানে সেই মেমোরিতে থাকা সেই ডেটাটা খুঁজে নিয়ে আসবে, এবং মেমোরিতে কোন ডেটাটি খুঁজে নিয়ে আসবে সেটি আমরা কমা দিয়ে এখানে উল্লেখ করে দিলাম। এখানে যেই আমরা এ ব্যবহার করেছি, তাহলে যদি এটি সত্যি হয় তাহলে এর মান যেটি আমরা দিতাম সেটি এখানে পার্সেন্টেজ ডিতে এসে বাকি লেখাগুলো এখানে ছাপা হবে। তাহলে আমরা চলে যাই এর পরের ধাপে। এর পরের ধাপে হচ্ছে যদি ধাপ 6 এর উত্তর না হয় তাহলে বি বড় ছাপায়। ধাপ 6 এর উত্তর, ধাপ 6 এ কি ছিল? না, আমরা ছিলাম ধাপ 4, সরি।
আচ্ছা ধাপের, আচ্ছা এটির উত্তর যদি না হয় আমরা চলে আসছি এর পরের ধাপে। ধাপ a is greater than b, এটির উত্তর যদি না হয় তাহলে কি করতাম, তাহলে আমরা পরীক্ষা করতাম if, যেহেতু এটি দ্বিতীয়, আমরা কিন্তু একটি ফাংশনে একবার মাত্র if ব্যবহার করতে পারবো এবং পরবর্তীতে আমরা প্রতিবার হচ্ছে else if ব্যবহার করতে হবে শর্ত দেওয়ার জন্য। else if অর্থাৎ এই শর্তটি যদি না হয় তাহলে কিন্তু সে এই কার্লি ব্র্যাকেটের মধ্যে ঢুকবে না, সে সরাসরি চলে আসবে এখানে। শর্তটি মিথ্যে হলে আমরা কি ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা টেস্ট করব b is greater than c কিনা। আমরা সরাসরি চলে আসছি b is greater than c, প্রিন্ট। আমরা যদি এই পরীক্ষাটির উত্তর সঠিক সত্যি হয় তাহলে আমরা বলবো b তিনটির মধ্যে সবচেয়ে বড়, এটি আমরা শো করব। শো করার জন্য কি হচ্ছে, আমাদের এখানে একটি সামান্তরিক ব্যবহার করা হয়েছে এবং সেটির জন্য আমরা ব্যবহার করছি printf, ঠিক আগের মতো %d is the biggest number। তাহলে আমরা যদি এখান থেকে কি দেখলাম, দেখো এটির উত্তর যদি না হয়, যে হাইলাইট করা অংশ, এটির উত্তর যদি না হয় তাহলে সে কিন্তু else if চেক করতে আসবে এবং else if এর উত্তর যদি হ্যাঁ হয়, a is greater than b এটি না এবং else if b is greater than c হ্যাঁ, তাহলে সে কি ছাপাবে, আমার প্রসেসর ছাপাবে b is the biggest number। সুতরাং এটি আমরা দিলাম। আর এখন আমরা চলে আসব একদম আমাদের লাল রঙের যে ধাপে, যদি ধাপ 4 এবং 6 উত্তর না হয় তাহলে সি ছাপাবে। তাহলে আমরা এটির উত্তর না অথবা এটি else if এটিও যদি না হয় তাহলে কি হবে, ন্যাচারালি আমরা যে কিওয়ার্ডটি ব্যবহার করব সেটা হচ্ছে else। আমরা জানি যে if ব্যবহার করে আমরা একটি শর্ত, একাধিক শর্তের জন্য else if, এবং সবগুলো শর্ত যদি না হয় তখন আমরা else ব্যবহার করব এবং else এর জন্য কোনো শর্ত প্রয়োজন নেই। else ব্যবহার করে আমরা সরাসরি ব্যবহার করব printf %d is the number c। আমরা চেক করে দেখি, আমরা এখানে এই যে এই লাল রঙের শো c is the biggest, খেয়াল করে দেখো আমাদের সব উত্তর যদি না হয় তখনই কিন্তু c এর মান সবচেয়ে বড় হবে। আমরা else শর্তটা তখনই হচ্ছে যখন এর আগে সমস্ত পরীক্ষার উত্তরগুলো না হয়ে এসেছিল, নো হয়ে এসেছিল, মিথ্যা হয়ে এসেছিল, তখনই কিন্তু আমরা এই পরীক্ষাটি করব। এবং আমরা প্রায় শেষের পথে এসেছি, আমাদের এরপরে ধাপে রয়েছে প্রোগ্রাম শেষ করি আর এখানে এন্ড। আমরা যেহেতু আমরা এখানে একটু তোমাদের বলে রাখছি, আমরা প্রোগ্রামটির মেইন ফাংশনে int মেইন ব্যবহার করেছি, এর জন্য আমাদের যে এন্ড এর জন্য যে কিওয়ার্ডটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রিটার্ন 0। রিটার্ন 0 ব্যবহার করে কিছু সুবিধা আছে, আমি আগে ব্যাখ্যা করেছি, আজকে ক্লাসটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে যার জন্য আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, আমি আবারও ব্যাখ্যা করব ইনশাআল্লাহ পরে। কিন্তু যারা ভয়েড মেইন ব্যবহার করে বা মেইন শুধুমাত্র মেইন ব্যবহার করে কাজটি করে তাদের জন্য রিটার্ন 0 না ব্যবহার করেও চলবে। রিটার্ন 0 এবং int মেইন ব্যবহারের কিছু সুবিধা আছে যার জন্য বেশিরভাগ প্রোগ্রামাররা কিন্তু এটি ব্যবহার করেন। আমরা প্রোগ্রামটি শেষ করে ফেলেছি, আমরা প্রত্যেকটি ধাপই একের পর এক করে ফেলেছি। আমার মনে হয় পরীক্ষায় এতটুকু লিখলে তোমরা পরিপূর্ণ নাম্বার পাবে এবং তোমরা যদি বারবার ধাপগুলো দেখে দেখে পড়তে পারো, ধাপগুলো সুন্দর করে করতে পারো, আমার মনে হয় তোমরা পরিপূর্ণ নাম্বার পেয়ে যাবে। আমরা একটু চেক করে নেই, যেহেতু আমি কম্পাইলারে রান করব, আমি একটু চেক করে নেই যে আমরা কোনো লাইনে ভুল করেছি কিনা। আমি একটি ভুল করেছিলাম বানান, সেটি স্পেলিং মিস্টেক, ওটি ঠিক করেছি এবং আমার মনে হয় প্রোগ্রাম আমরা কম্পাইল করতে পারি। আমরা আগের ক্লাসে বলেছি তোমরা যারা কম্পাইলার ব্যবহার করো, এই কম্পাইল করার জন্য কোড ব্লকসে এই একটি চিহ্ন ব্যবহার করা হয়। বরাবরের মতো প্রোগ্রাম কম্পাইল হতে হতে আমি যে প্রশ্নটি যে কথাগুলো বলে নিতে চাচ্ছি সেটা হচ্ছে যে
আমরা পরবর্তীতে যেহেতু লকডাউন দীর্ঘায়িত হচ্ছে, আমরা আমাদের অনলাইন ক্লাস আরো বর্ধিত করব এবং আরো বর্ধিত পরিসরে তোমাদের সামনে উপস্থাপন করব। আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা সবাই যে নিচে কমেন্ট বক্স আছে, প্রতিটি ক্লাস শেষে সেই কমেন্ট বক্সে তোমাদের আমাদের অনলাইন ক্লাস থেকে তোমাদের কি চাওয়া, অথবা ক্লাস কেমন লাগলো, অথবা তোমাদের কোনো প্রাপ্তি, ভালো লাগা, সবকিছু লিখে দাও। যেহেতু আমরা সরাসরি তোমাদের সামনে উপস্থিত হতে পারছি না, তোমাদের ক্লাস রিঅ্যাকশন বোঝা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমার মনে হয় যেন এটি হতে পারে একটি যোগাযোগের মাধ্যম। আমাদের কম্পাইল হয়ে গিয়েছে, আমরা প্রোগ্রামটি রান করি। আমি গত ক্লাসের মতো আবারও নিয়ে আসি, এই আমাদের আউটপুট প্রদর্শিত হচ্ছে কোন অবস্থানে আছে। গত ক্লাসের মতো আমি দেখিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে স্ক্যান এফ, অর্থাৎ এখানে কিন্তু আমরা 3টি মান ইনপুটের জন্য বলেছিলাম, এবং যে আমাদের যে ব্লিপিং শো হচ্ছে, সেই ব্লিপিং এ কিন্তু সে মান 3টি চাচ্ছে, এবং 3টি %d এবং 3টি ভ্যারিয়েবলের ঠিকানা এখানে দেওয়া আছে। অর্থাৎ প্রথম মানটি যদি গ্রহণ করি সেটি a এর মান হবে, দ্বিতীয়টি b, তৃতীয়টি c। তাহলে আমরা প্রথম মানটি ব্যবহার করছি 100, দ্বিতীয় মানটি ব্যবহার করছি 200, তৃতীয় মানটি ব্যবহার করছি 150। আমাদের কোনটি বিগেস্ট দেখানোর কথা আমরা দেখে বুঝতে পারছি যে b এর মান যেটি হচ্ছে 200 বিগেস্ট দেখানোর কথা। দেখা যাক আমাদের প্রোগ্রামটি রান করতে পারি কি। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম কিন্তু সঠিকভাবে রান করেছে, 200 ইজ দ্য বিগেস্ট নাম্বার। এখন তোমাদের গত ক্লাসে যেটি বলেছিলাম যে আমাদের মূল ফাংশনটি তৈরি হয়ে গিয়েছে, এবং পরীক্ষার হলে দেখানোর জন্য আসলে এই ফাংশনটি যথেষ্ট। তবে তোমরা যদি ইন প্র্যাকটিক্যাল এই ফাংশনগুলো ব্যবহার করো, আমরা গত ক্লাসে বলেছিলাম যে কিছু কিছু কৌশল আছে, যেই কৌশলের জন্য আসলে বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করতে পারি, প্রচুর তথ্য আছে। আমাদের যখন এটি আমরা রান করছিলাম, আমাদের কাছে একটি অন্ধ ব্লিপিং আসছিল, এবং একজন ব্যবহারকারী যেখানে এই প্রোগ্রামটি জানে না এবং প্রোগ্রামটি তৈরি করেনি, তিনি কিন্তু বলতে পারবেন না যে এখানে মানটি কি। সুতরাং আমরা যদি এখানে কিছু সংখ্যক বাড়তি লেখা আমরা উল্লেখ করে দেই, তাহলে কিন্তু এটি একজন ব্যবহারকারীর ক্ষেত্রে ব্যবহার করার সুবিধা হবে। বাবা জানো এই ব্রেক হচ্ছে, তারপরে বাবা শুনো না এই সাইকেল কর কোথায় আমরা চলে আসছি প্রিন্টএফ। আমরা এখানে আমাদের উদ্দেশ্যটি কথা ফার্স্টে বলে নেই, সেটি হচ্ছে যে আমরা এই যে স্ক্যানএফ এ যেখানে আমাদের অন্ধভাবে একটি ব্লিপিং আসছে, সেটিকে আমরা ব্যবহারকারীকে একটু বলে দিতে চাই যে এখানে তিনি কি ইনপুট দিবেন। সুতরাং আমরা যদি স্ক্যানএফ এর 3টি %d কে 3টি স্ক্যানএফ এবং 3টি ভ্যারিয়েবল আলাদাভাবে ইনপুট নিই, আমাদের উত্তরটি একই আসবে, কিন্তু ব্যবহার করাটা অনেক সহজ হবে। আমি ব্যবহার করছি প্রিন্টএফ। আমরা জানি প্রিন্টএফ হচ্ছে এমন একটি লাইব্রেরি ফাংশন যেটিতে যে আমরা যা লেখা দিব সেটি প্রকাশিত হবে। এন্টার দ্য ফার্স্ট ভ্যালু, এন্টার দ্য ফার্স্ট ভ্যালু। আমরা এখান থেকে শুধু এর মান নিব। তোমরা যারা আছো, তোমরা ইচ্ছে করলে দুটি যে কোনোটি, আসলে পরীক্ষায় নাম্বার কোনোটির উপরের জন্য বেশি বা কোনটির জন্য কম এটির উপর নির্ভর করে না। আমি প্রোগ্রামটি লিখে শেষ করি, তারপরে তোমরা লিখো। আমি কিছু সময় বাঁচানোর জন্য কাট কপি পেস্টের কাজ করেছি। সেকেন্ড ভ্যালু বি, থার্ড ভ্যালু সি। এখন যদি আমরা এটি কম্পাইল করি এবং রান করি প্রোগ্রামটিতে, আমাদের কাছে একজন ব্যবহারকারী তিনি যদি কোনো কিছু মানে প্রোগ্রামটির কোনো ব্যাকগ্রাউন্ডে কি আছেন তিনি যদি নাও জানেন, তিনি কিন্তু এটি ব্যবহার করতে বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। আমরা কম্পাইল করতে থাকি। বরাবর মতো আমি যে আলোচনায় ছিলাম সেটিতে চলে আসি।
আমরা চেষ্টা করব আমাদের বেশিরভাগ অংশ কভার দেওয়ার জন্য, যেহেতু লকডাউন এক্সটেন্ড হচ্ছে, এবং তোমরা যদি আমাদের সাহায্য করো এবং তোমাদের যা চাওয়া সেটি যদি আমাদের কাছে পরিষ্কারভাবে বলে দিতে পারো, আমার মনে হয় আমাদের জন্য সেই ক্লাসগুলো আরো ফলপ্রসূ হবে। চলে যাচ্ছে, আমাদের খুব দ্রুতই কম্পাইল হয়ে গিয়েছে, আমরা রান করি। এখন দেখো তোমাদের সামনে একজন ব্যবহারকারীর সামনে তিনি যদি এই প্রোগ্রামটি ব্যাকগ্রাউন্ডে কি আছেন তিনি নাও জানেন, তিনি কিন্তু বুঝতে পারবেন যে এখানে ফার্স্ট ভ্যালুটি ইনপুট দিতে হবে। আমরা ধরে নিচ্ছি ফার্স্ট ভ্যালু হচ্ছে 250, হোয়াট ইজ দ্য সেকেন্ড ভ্যালু, সেকেন্ড ভ্যালু হচ্ছে 300, হোয়াট ইজ দ্য থার্ড ভ্যালু, 400। কোনটি সবচেয়ে বড় হবে? 400 ইজ দ্য বিগেস্ট নাম্বার। আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে রান করছে। আমি সর্বশেষবার এটি কাজ করে এসি, কিছু অর্নামেন্টাল কাজ করে যাই। তোমরা যারা বাসায় কম্পাইলার বা মোবাইলে অ্যাপসের মাধ্যমে করবে তারা কিন্তু এটি সহজে বুঝে করতে পারবে। আমরা চলে যাচ্ছি কম্পাইলিং এ, এন্টার দ্য ফার্স্ট ভ্যালু। এবার দেখো যে অনেকটা তুমি যতটুকু সুন্দর করে দেখতে চাও তোমার প্রোগ্রামটিকে ততটুকু সুন্দর, কিন্তু 1200 ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু 2000, and third value is 1500. Then 2000 is the biggest number, which is the second value. আমার মনে হয় আমরা দুটি বড় বড় ক্লাস নিয়ে ফেললাম কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। আগামী ক্লাসে আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টটি ব্যবহার করে লিপ ইয়ার নির্ণয় করা শিখব, এবং ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকো, অন্যান্য ক্লাস উপভোগ করো। এবং আমাদের পরিকল্পনায় রয়েছে যে আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে একটি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব, এবং তার জন্য কিছুটা সময় আমাদের লাগবে। ততদিন পর্যন্ত আমার মনে হয় তোমরা ধৈর্য ধরে আমাদের বাকি ক্লাসগুলো করে ফেলো, এবং স্টে হোম, স্টে সেফ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।